রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ ট্রেন চলাচল, চরম ভোগান্তিতে যাত্রীরা, দাবিতে অনড় আন্দোলনকারীরা। এখন এখানে আইসা শুনি যে ট্রেন বন্ধ। আমরা তো রাত্রের খবরও মানে আমরা জানি নাই। অনলাইনে টিকিট কেটেছি, টাকা ফেরত পাবো কি পাবো না বিশ্বাসযোগ্য কোনো কিছু না। এটা কয়েকবার বলছি, আমরা তাদের প্রতি আর আস্থা রাখার সুযোগ নেই। খুলনায় তৃতীয় দিনের মতো ট্যাঙ্ক লরি শ্রমিকদের কর্মবিরতি, 16 জেলায় জ্বালানি সরবরাহ বন্ধ, সংকটে পরিবহন খাত। দুপুরের মধ্যে চাকরি জাতীয়করণের ঘোষণা চান ইত্তেদায়ী শিক্ষকরা, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এবং উমরাহ ভ্রমণ ভিসায় মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করায় বিপাকে হজ এজেন্সি, পর্যাপ্ত মজুদের দাবি ধর্ম মন্ত্রণালয়ের। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ার নাফি। মূল বেতনের সঙ্গে ভাতা যোগ করে পেনশন ও অন্যান্য সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে গেছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীরা। সোমবার রাত 12টা থেকে শুরু হওয়া কর্মবিরতি বন্ধ আছে সারা দেশে ট্রেন চলাচল, চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ নিয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে আরিফ হোসেন ও চট্টগ্রাম রেল স্টেশন থেকে যুক্ত আছেন কাজী মাহফুজ। প্রথমে যেতে চাই আরিফের কাছে। আরিফ, এখনও কি যাত্রীরা আসছেন স্টেশনে? জানাবেন। এছাড়া কর্মবিরতি প্রত্যাহারে কোনো উদ্যোগ দেখছেন কিনা? যারা ট্রেনের টিকিট কেটেছেন তাদের জন্য বিআরটিসির বাস সেবা দেওয়ার কথা বলা হয়েছে, সে বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? নাফি, বিআরটিসির যে বাস সেবা দেওয়ার কথা ছিল সেটি কিন্তু ইতিমধ্যে কমলাপুরে চলে এসছে। শুধু কমলাপুর নয়, আরেকটি বাস সেবা চালু করেছে যেটি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম রেলওয়ে মাননীয় উপদেষ্টা যিনি রয়েছেন তিনি কিন্তু এখানে এসেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিজিট করতে। তিনি রানিং স্টাফদের সাথে কথা বলবেন, কি ঘটনা হয়েছে সেটি জানবেন। তবে আমরা এখন পর্যন্ত যেই তথ্য জানতে পেরেছি, এখানে প্রায় 20টির বেশি ট্রেন ইতিমধ্যেই সকাল থেকে বাতিল হয়েছে, যেগুলো বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল। এছাড়া আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন কেউ কেউ আগে ভাগে টিকিট কেটেছেন, কেউ অনলাইনে টিকিট কেটেছেন, কেউ অন্যভাবে টিকিট কেটেছেন। সেই টিকিটের টাকা ফেরত পাওয়া নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, কখন পাবেন কীভাবে পাবেন এই বিষয়ে কিন্তু অনেকে কিছুটা ঝামেলায় পড়ছেন। এছাড়া অনেক কর্মী রয়েছেন অথবা অনেক যাত্রী রয়েছেন যারা নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু অনেক বিপাকে পড়েছেন, কারণ তাদের এই 500-600 টাকা নিয়েই কিন্তু তারা গন্তব্যের দিকে যাচ্ছিলেন, এমন কিছু অভিযোগ কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়া কখন নাগাদ এই কর্মবিরতি প্রত্যাহার করবে সে বিষয়টি কিন্তু নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত আমরা যেই বিষয়টি নিশ্চিত হয়েছি, এখানে ট্রেনের যেই 4 ধরনের কর্মচারী রয়েছে, গার্ড, চালক, সহচালক এবং টিটি, যারা টিকিট কাটেন, এই 4 ধরনের প্রায় 2000 কর্মী কর্মবিরতিতে আছেন। এর ফলে সারা বাংলাদেশের সব ধরনের ট্রেন চলাচল কিন্তু বন্ধ। এছাড়া যারা ট্রেনের এই রানিং স্টাফ রয়েছেন তারা একটি জিনিস নিশ্চিত রয়েছেন, যতক্ষণ পর্যন্ত ট্রেন যেগুলো কর্মবিরতির আগে চালু হয়েছে সেই ট্রেনগুলো কিন্তু এখন পর্যন্ত চলবে এবং সেই ট্রেনের ব্যবস্থা থাকবে। এছাড়া দুর্ভোগের মুখে যেই পরিমাণ বাস দেয়া হয়েছে সেই বাসগুলো কিন্তু অপর্যাপ্ত, এমনটা আমরা জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত এখান থেকে যারা আসছে কিছুক্ষণ পরপর মাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে যে এখানে ট্রেন ছাড়বে না এবং বিকল্প পথ ধরেই তাদেরকে বিভিন্নভাবে তাদের গন্তব্যে যাওয়ার জন্য বলছেন। যে মনিটরগুলো রয়েছে যাতে কখন ট্রেন ছাড়বে অথবা কখন ছাড়ার সময় সেগুলো থাকতে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলছি, কখন নাগাদ কর্মবিরতি প্রত্যাহার হবে সে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত না। তবে তারা একটি জিনিস নিশ্চিত করেছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দাওয়া পূরণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা কর্মবিরতি থেকে প্রত্যাহার করবে না। এখন আমরা চলে যাব চিটাগাঙে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী, আমরা তার কাছ থেকে জানবো যে ওখানকার ট্রেন চলাচলের অবস্থা কি। শোয়েব।
চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি একই চিত্র। সকাল থেকে চট্টগ্রাম রেল স্টেশন থেকে যে সকল ট্রেনগুলো দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল কোনোটি কিন্তু যায়নি। আমরা দেখেছি সকাল 6টায় চট্টলা এক্সপ্রেস, যেটি চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল, সেটি প্ল্যাটফর্মে কিন্তু থেমে রয়েছে। একই সাথে 7:30টায় সুবর্ণ এক্সপ্রেস, সেটিও কিন্তু প্ল্যাটফর্মে রয়েছে। এছাড়া সিলেটগামী যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে পাহাড়িকা এক্সপ্রেস, সেটিও কিন্তু যায়নি। অর্থাৎ আমরা এখন পর্যন্ত রেল স্টেশন মাস্টার থেকে যেটি জানতে পেরেছি, 10টা পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন থেকে 5টি ট্রেন সিলেট, ঢাকা, চাঁদপুর এবং কক্সবাজার সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেন যাওয়ার কথা ছিল, কোনোটি যায়নি। যার কারণে কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়েছে বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীগুলো। তবে এখানে যারা রেলের কর্মকর্তা রয়েছেন তাদের সাথে এমন কথা বলেছি, যে সকল ট্রেনগুলো আসলে শিডিউল বাতিল হয়েছে তাদের ট্রেনের টিকিট কিন্তু ফেরত নেওয়া হচ্ছে, টাকা রিটার্ন করা হচ্ছে। এক্ষেত্রে যারা স্টেশন থেকে টিকিট কেটেছেন তাদেরকে টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে, আর যারা অনলাইনে কেটেছেন তারা অনলাইনের মাধ্যমে সেটি রিটার্ন করতে পারছেন। বলে রাখি যে চট্টগ্রামে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত 11টি ট্রেন এই স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল। তবে এই 11টি ট্রেনের প্রত্যেকটি এখন বলা যায় যে অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে, অর্থাৎ যাত্রীরা যেতে পারবেন না আন্দোলনের কারণে, যেহেতু বন্ধ রয়েছে। পাশাপাশি বিকেল থেকে রাত পর্যন্ত আরও 9টি ট্রেন দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার কথা রয়েছে। তবে সেগুলো নিয়ে এখনও পর্যন্ত এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন রেলের, তারা কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারছেন না। যদি এর মধ্যে আন্দোলন স্থগিত হয় বা কর্মবিরতি স্থগিত হয়, সেক্ষেত্রে হয়তো বিকেলের যে শিডিউল রয়েছে সেটি স্বাভাবিক থাকবে। যদিও এখনও পর্যন্ত আন্দোলন চলছে, যারা আন্দোলন করছেন তারা আমাদেরকে জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবিগুলো পূরণ করা হবে না, তারা তাদের সেই আন্দোলন চালিয়ে যাবেন। আপনার মাধ্যমে আরেকটি বিষয় বলে রাখি যে প্রতিদিন চট্টগ্রাম রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে কিন্তু 20টির বেশি ট্রেন যাতায়াত করে থাকে, এবং এই ট্রেনের মধ্য দিয়ে প্রায় 10,000-এর বেশি মানুষ যাতায়াত করে, আমরা তেমনটি জানতে পেরেছি রেলওয়ে কর্তৃপক্ষের মাধ্যমে। এর মধ্য দিয়ে আসলে এই যে আজকে পুরো দিনই ট্রেন চলাচল যদি বন্ধ থাকে, সেক্ষেত্রে 10,000 যাত্রী কিন্তু দেশের বিভিন্ন গন্তব্যে যেতে পারবে না। আবার যাদেরকে একান্ত প্রয়োজনে যেতে হচ্ছে তারা কিন্তু বাড়তি বাস ভাড়া দিয়ে যেতে হচ্ছে, তারা এমনটি কিন্তু অভিযোগ করছেন। এমন অবস্থায় আসলে এই যে একটা বিরাজমান পরিস্থিতি, এটির দ্রুত সমাধান চান এখানকার যারা যাত্রী হয়ে এসেছেন এবং রেল সংশ্লিষ্টরা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম রেল স্টেশন থেকে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে যে যাত্রীদের ভোগান্তি, ট্রেন চলাচল বন্ধ রয়েছে, তার সবশেষ তথ্য। রেলের রানিং স্টাফদের কর্মবিরতির খবর জানাতে রাজধানী ঢাকা এবং চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত রেখেছে শ্রমিকরা। বন্ধ রয়েছে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন, এতে তেল সংকটে পেট্রোল পাম্পগুলো। এ বিষয়ে আরও জানাতে নগরীর ফেরিঘাট এলাকা থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, কর্মবিরতির কারণে পেট্রোল পাম্পগুলোর মজুদও নিশ্চয়ই ফুরিয়ে আসছে। দ্রুত সমস্যা সমাধান না হলে কি বড় ধরনের সংকট তৈরি হবে কিনা জানাবেন। নাফি, এই যে ট্যাঙ্ক লরি শ্রমিকদের যে কর্মবিরতি, তার কারণে কিন্তু এরই মধ্যেই নগরীর যে পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু তেলের যে সংকট সেটি দেখা দিয়েছে। আমরা সকাল থেকে কিন্তু বেশ কিছু তেলের পাম্পে আমরা গিয়েছিলাম এবং সেখানে আমরা দেখেছি যে পেট্রোল, অকটেন এবং ডিজেলের যে তাদের যে পরিমাণ থাকার কথা এই সময়, সেই পরিমাণ কিন্তু এখন নেই। আমরা যে পেট্রোল পাম্পে এই মুহূর্তে রয়েছি, এখানে কিন্তু ডিজেল এবং ডিজেলের পরিমাণ কিছুটা বেশি থাকলেও কিন্তু এখানে পেট্রোল এবং অকটেনের পরিমাণ অনেকটাই কম রয়েছে বলে এখানকার কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে আগামী আর 2 থেকে আড়াই ঘন্টার মধ্যেই কিন্তু যে পেট্রোল এবং অকটেনের যে সরবরাহ সেটি কিন্তু এখানে শেষ হয়ে যাবে এবং এরপরেই কিন্তু তারা বেশ বড় ধরনের একটি সমস্যায় পড়বেন। প্রতিদিন কিন্তু এই পেট্রোল পাম্প থেকে প্রায় 5,000 লিটার অকটেন এখান থেকে বিক্রি হয়। মোটামুটি দুপুর নাগাদ যদি তারা তেল না পায় তাহলে কিন্তু তাদের একটি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে বলে এখানকার কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি নগরের অন্যান্য যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানেও কিন্তু একই রকম সমস্যা। প্রায় সব পেট্রোল পাম্পেই কিন্তু প্রায় দুপুরের পর থেকেই কিন্তু যে পেট্রোল বা অকটেন এবং ডিজেলের যে সরবরাহ সেটি কিন্তু একেবারেই শেষ হয়ে যাবে বলে এখানকার যারা পেট্রোল পাম্প মালিকরা রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি খুলনার
যে শুধু যে নগরী তা কিন্তু নয়, খুলনা বিভাগের 10 জেলা সহ এর আশপাশের প্রায় আরও 6টি মোট 16টি জেলাতে কিন্তু এই খুলনার 3টি যে ডিপো রয়েছে পদ্মা মেঘনা যমুনা, এই 3টি ডিপো থেকে এই জ্বালানি তেল সরবরাহ করা হয় এবং গত রবিবার বিকাল থেকে কিন্তু এই যে সরবরাহ সেটি বন্ধ রয়েছে এবং রবিবার দুপুরে এই যে এই শ্রমিক ইউনিয়নের যে সাধারণ সম্পাদক আলী আজিম তাকে গ্রেফতার করে পুলিশ এবং তারপরে বিকাল থেকেই কিন্তু এই যে কর্মবিরতির ডাক দেয় এখানকার শ্রমিকরা। তারপর থেকেই গতকালকে আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু কোনো ট্রাকেই কিন্তু লোড দেওয়া হয়নি তেল, যার ফলে কিন্তু বিভাগের কোনো জায়গাতেই তেলের যে সরবরাহ সেটি কিন্তু হয়নি, যার ফলেই কিন্তু এই পেট্রোল পাম্পগুলো তেলের যে সংকট সেটি কিন্তু সংকটে পড়তে যাচ্ছে। তবে তাদের একটি দাবি রয়েছে যে দ্রুতই যেন এই যে সমস্যাটি রয়েছে সেই সমস্যার সমাধান করে পেট্রোল পাম্পগুলোতে আবারও তেলের সরবরাহ করা হয়। তবে শ্রমিকরা যেটি বলছেন যে তাদের যে দাবি রয়েছে যে তাদের যে নেতা আলী আজিম তাকে গ্রেফতার করা হয়েছে তাকে দ্রুতই নিঃস্বার্থক মুক্তি দিতে হবে এবং এর পাশাপাশি বিভিন্ন শ্রমিক নেতারা রয়েছেন যাদের বিরুদ্ধে নানা রকম হয়রানিমূলক মামলা এখনো পর্যন্ত রয়েছে, সেই সব মামলাও কিন্তু প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। তবে এই যে মামলাগুলো রয়েছে এই মামলাগুলো যদি প্রত্যাহার দ্রুত না হয় সেক্ষেত্রে কিন্তু তারা এই যে কর্মবিরতি সেটি কিন্তু চালিয়ে যাবেন যতদিন না পর্যন্ত এই তাদের যে মূলত দাবি রয়েছে এই দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন এমন হুঁশিয়ারি তারা দিয়েছেন। সাধারণ মানুষ যারা আসছেন এই পাম্পে তেল নিতে তারা অনেকেই কিন্তু বেশ কিছু পাম্প ঘুরে তারপরে কিন্তু এক একটি পাম্পে এসে অল্প করে তেল নিয়ে যাচ্ছেন এবং চাহিদা অনুযায়ী কিন্তু তেল তারা পাচ্ছেন না, এতে কিন্তু বেশ খানিকটা ক্ষোভ প্রকাশ করেছেন তারা। তো নাফি, এই ছিল আমার কাছে খুলনা থেকে এই যে ট্যাঙ্ক লরি শ্রমিকদের যে কর্মবিরতি তার সবশেষ খবর। খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিকদের কর্মবিরতির খবর জানাতে যুক্ত ছিলেন রামিম চৌধুরী। হজের পরে এবার উমরা ও ভিজিট ভিসায় বাংলাদেশ থেকে সৌদিগামী যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যেই টিকা নিয়ে নির্দেশনাও জারি করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। যদিও অল্প সময়ের নোটিশে সবার টিকা নিশ্চিত করা কঠিন হবে বলে মনে করছে হজ এজেন্সিগুলো, যদিও চাহিদা অনুযায়ী পর্যাপ্ত টিকার মজুদ আছে বলছেন ধর্ম উপদেষ্টা। নাইমাবি জানাচ্ছেন বিস্তারিত। হজ ওমরা সহ বিভিন্ন কারণে প্রতি বছর বাংলাদেশ থেকে সৌদি আরবে যান অনেক মানুষ। এর মধ্যে বছরে সরকারি হিসেবে 2.5 লাখ আর বেসরকারি হিসেবে কমপক্ষে 5 লাখ মানুষ যান শুধু ওমরাহ পালনে। এছাড়া হজ ও ভিজিট ভিসায় সেই অঙ্ক পৌঁছায় 8 লাখের উপর। গেল বছর বাংলাদেশি হজ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করেছিল সৌদি সরকার, আর এবার যুক্ত হলো ওমরা ও ভিজিট ভিসায় সৌদি গমনেচ্ছুরাও। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও নেওয়া হয়েছে সতর্কতায় বলা হয়েছে হজ ওমরা ও ভিজিট ভিসায় সৌদি গমনোচ্ছুদের ভ্রমণের কমপক্ষে 10 দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ভ্রমণের সময় সঙ্গে রাখতে হবে টিকার সনদ। 3 বছরের মধ্যে পলিস্যাকারাইড এবং 5 বছরের মধ্যে কনজুগেট টিকা নেওয়া থাকলে নতুন করে টিকা নিতে হবে না। আগামী 10 ফেব্রুয়ারি থেকে টিকার এই নির্দেশনা কার্যকর করা হবে। 10 তারিখ থেকে যারা ট্রাভেল করবেন তাদেরকে মেনিনজাইটিসের ভ্যাকসিনটা দেওয়া ম্যান্ডেটরি। শুধুমাত্র উমরা এবং ভিজিটের জন্যই এই ভ্যাকসিনেশন প্রয়োজন। এ ব্যাপারে নির্দেশনাগুলো সবাইকে দিয়েছি, সকল এয়ারলাইন সম্মানিত যাত্রী, স্টেক হোল্ডার এবং আটাপকে দিয়েছি। কিন্তু মেনিনজাইটিস টিকা নিয়ে সৌদি সরকারের কেন এত কড়াকড়ি? হজের সময় আসলে এটা একটা হওয়ার সম্ভাবনা আছে। অনেকগুলি লোক একসাথে বসবাস করে, লালাটা হয়তো বা নিজের মুখমণ্ডল থেকে অন্য জায়গায় স্পর্শ হবে, সেখান থেকে আরেকজন ব্যক্তি আক্রান্ত হয়ে যেতে পারে। যেই জন্য এই ভ্যাকসিনটাকে কিন্তু আপনার বাধ্যতামূলক করা হয়েছে। এই টিকা বাধ্যতামূলক করায় বিপাকে পড়েছে হজ এজেন্সিগুলো। তারা বলছে এত অল্প সময়ের নোটিসে সব ওমরাহ যাত্রীদের টিকা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। অভিযোগ রয়েছে টিকার অপ্রতুলতা নিয়েও। যে কয়টা হাসপাতালের মধ্যে টিকা পাওয়া যায় ওইখানে কিন্তু মানে টিকা কিন্তু অ্যাভেলেবেল নাই। এই যে একটা হজবরল অবস্থা রয়ে গেছে, এটা তো অবশ্যই আমাদের হজ এজেন্সি অ্যাসোসিয়েশন হাবের কমিটি না থাকে প্রশাসক তো আছেন, তিনি তো এখন মনে আরও বেশি কাজ করতে পারেন যেহেতু যুগ্ম সচিবনী। আমরা মনে করি এই বিষয়টাতে সরকারের আরও আগে উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল। যখনই সৌদি সরকার থেকে এই বিষয়টি আমাদের মন্ত্রণালয়কে জানানো হয়েছে তখন থেকে এই বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ বা আমরা লক্ষ্য করছি না। যদিও টিকা নিয়ে উদ্বিগ্ন না হবার পরামর্শ ধর্ম উপদেষ্টার। তিনি বলছেন চাহিদা অনুযায়ী পর্যাপ্ত টিকার মজুত রয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের সাথে কথা বলেছি, ডিজি হেলথ
ওনার সাথেও কথা বলেছি। ওনারা আমাকে বললেন 10 ফেব্রুয়ারি থেকে যেটা মেনিনজাইটিস টিকাটা বাধ্যতামূলক ম্যান্ডেটরি করা হয়েছে, সিভিল সার্জনকে বলা হয়েছে, অতএব ওমরা যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা পর্যাপ্ত আছে, অভাব হবে না। তবে হজের মতো সরকারিভাবে নয়, ওমরাহ যাত্রীদের নিজের টাকা খরচ করেই নিতে হবে এই টিকা। ঢাকা সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি এবং বেসরকারি হাসপাতাল ও টিকা কেন্দ্রে মেনিনগোকক্কাল মেনিনজাইটিসের টিকা পাওয়া যাচ্ছে। নাইম আবির, এখন, ঢাকা। গত কয়েক বছর ধরে উচ্চ মূল্যস্ফীতিতে টালমাটালভাবে সংসার চালাচ্ছেন চাকরিজীবীরা। ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আমলে খাদ্য মূল্যস্ফীতি 14% ছাড়িয়ে গেলে ঋণ করে জীবন ধারণ করতে হয়েছে পেশাজীবী মানুষদের। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়েনি বেতন, উল্টো খরচ বেড়েছে কয়েক গুণ। তাই নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে আয় ব্যয়ের ভারসাম্য আনার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। বিস্তারিত আতাউর নিয়নের প্রতিবেদনে। নিত্যপণ্যের লাগামহীন দামে সংসার যেন টালমাটাল। এর মধ্যে ঊর্ধ্বগতির বাজারে খরচ বহনে বেশি হিমশিম খেতে হচ্ছে স্বল্প বেতনের মানুষের। গত কয়েক বছরে খাদ্য তালিকা থেকে বাদ পড়েছে অনেক আমিষ। আয় অনুযায়ী ব্যয়ের পরিমাণটা বেড়ে গেছে। নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত এই তিনটা শ্রেণীতে আমরা একদম পিছিয়ে গেছি। সিন্ডিকেট আছে, চাঁদাবাজি আছে, এখনো চাঁদাবাজিও বন্ধ হয় নাই। প্রতি বছর বেতন বৃদ্ধির কথা থাকলেও অনেক প্রতিষ্ঠানই কম মুনাফার অজুহাতে তা থেকে বঞ্চিত করে কর্মীদের। আবার কিছু প্রতিষ্ঠান মূল্যস্ফীতি বা বাজার বিবেচনা না করেই নামমাত্র বৃদ্ধি করে বেতন। একটা মালিকানা চাকরি করি, এই কোনো রকম ডাইল ভাত খেয়া চলতে পারে না। আমাদের স্যালারি বাড়ে না, আমাদের বাচ্চা বাচ্চা নিয়ে সংসারিক চলা খুবই কষ্ট। এখানে এই বয়সে জমা করার কথা, সেখানে আমরা ভর্তুকি দিয়ে চলতেছি। বাজারের সাথে পরিবারের যে খরচ বাড়ে তা মেটাতে বাড়তি চাপের কথা জানান কর্মজীবীরা। সংসার ও বাজার খরচ মেটাতে কষ্টের কথা জানান সরকারি কর্মচারীরাও। ইনক্রিমেন্ট তো দূরের কথা, তাদের কিন্তু বছরে যে একটা ন্যূনতম বেতন বাড়ানোর কথা সেটাও বাড়াচ্ছে না। প্রত্যেক বছর যে খরচের পরিমাণ যে হারে বাড়তেছে, বেতন তো আর সে হারে বাড়ে না। বেতনে নির্ধারণ হবে আপনার বাজার দরের উপরে। একজন চাকরিজীবী মানুষের প্রতি বছর যে হারে পারিবারিক এবং সার্বিক খরচ বৃদ্ধি পেয়ে থাকে, সেই হারে তার বেতন বৃদ্ধি পায় না। সর্বোচ্চ 5 থেকে 10% হারে বেতন বৃদ্ধি পেয়ে থাকে। সেক্ষেত্রে সংসার ও বাজার খরচ মেটাতে অনেকটাই হিমশিম খেতে হয় একজন কর্মজীবী মানুষের। কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট কোলা বলে, তো সেটা ইনফ্লেশনের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে সেখানে মজুরি, বেতন ইত্যাদি বাড়ানো হয়, যাতে অন্তত পক্ষে সাধারণভাবে একটা ক্রয় ক্ষমতাটা একটা স্থির পর্যায়ে থাকে। এবং তারপর কয়েক বছর পর পর তো তখন একটা রিভিউ করা হয়, এটাকে একটা পর্যালোচনা করে তখন বাড়ানো হয়। সো এইটা একটা চিন্তা করা যেতে পারে। গবেষণা বলে স্বাভাবিক জীবনযাপনের জন্য মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতি থেকে 1-2% বেশি হতে হয়। অথচ গত 1.5 যুগে ধারাবাহিকভাবে মূল্যস্ফীতি মজুরি বৃদ্ধির হার থেকে অনেক বেড়েছে। খরচের সাথে আয় না বাড়ায় স্বল্প আয়ের মানুষের একদিকে যেমন ঋণের বোঝা বাড়ছে, তেমনি স্বাভাবিক জীবন বিপন্ন হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। স্বাভাবিকভাবে জীবনযাত্রা ব্যয় নির্বাহ করার জন্য প্রত্যেক ব্যক্তি এবং তার পরিবারকে প্রতি বৎসরই কিছু কিছু অতিরিক্ত খরচ করতে হয়। সুতরাং এই সামগ্রিকভাবে খরচটা যাতে নির্বাহ করার জন্য যাতায়াতের সমস্যা না হয়, সেই জন্য যারা চাকরিজীবী আছেন তাদের প্রতি বছরই একটি সুনির্দিষ্ট মাত্রায় বেতন বৃদ্ধি পাওয়া উচিত। গত 15 বছরের উন্নয়নে আহারের পাত থেকে স্বাদ আর সাধ্যের উপাদান বিয়োগ করে আয় ব্যয়ের হিসাবে ভর্তুকি মেটাতেই কঠিন সময় পার করছেন খেটে খাওয়া মানুষেরা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। চাকরির জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে তৃতীয় দিনের মতো কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছেন শাহিনুল ইসলাম সাগর। সাগর, দাবি পূরণে আজ দুপুর পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন শিক্ষকরা। এরপরে তাদের কর্মসূচি কি হতে পারে সে ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। এছাড়া এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেছেন কিনা? নাফি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তাদের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে যে অবস্থান কর্মসূচি পালন করছে সেটি রাজধানীর শাহবাগের জায়গাটি যদি বলি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা ইনস্টিটিউট আছে তার প্রথম ফটক থেকে শুরু করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির সৌধের আগ পর্যন্ত এই জায়গাটিতে তারা অবস্থান করছে।
আর আজকে দুপুর পর্যন্ত তাদের একটা আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছে, যেটা গতকাল দিয়েছিল, সেটা হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে যদি তাদের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের ঘোষণা না আসে সেক্ষেত্রে তারা কঠোর কর্মসূচির ঘোষণা দেবে। আমি শিক্ষক যারা নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলেছেন যে যদি তাদের কথা সরকার কর্ণপাত না করেন সেক্ষেত্রে তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেবেন। এমনকি তারা বলছেন যে তাদের আর কোনো গতি নাই, সুতরাং তারা বলতে চাচ্ছেন যে তারা জাতীয়করণের দাবি পূরণ না হলে এই জায়গা থেকে তারা বাসায় ফিরবেন না, এবং তারা কথা গণমাধ্যমকে তারা জানিয়েছেন। আর শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রতিনিধি দল এখন পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করেননি, এবং তারা চাচ্ছেন যে যদি কারোর সঙ্গে কোনোভাবে তারা যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে সেই তথ্যগুলো আমাদেরকে তারা জানাবেন। আর যদি আমি সার্বিক দিক থেকে বলি তাহলে বলতে হয় যে সারা দেশে ইবতেদায়ী যে মাদ্রাসা আছে সেটির সংখ্যা 12,000-এর বেশি, যেখানে শিক্ষকরা প্রায় 60,000-এর বেশি সংখ্যক শিক্ষকরা সেখানে কর্মরত আছেন। আর আরেকটা কথা বলে রাখি যে 1984 সালের পর থেকে মাত্র 1519টি শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র বেতন ভাতা সরকারি সুযোগ সুবিধা তারা পান, সেই সংখ্যাটাও খুবই নগণ্য। সেই সংখ্যাটা তারা বলছেন যে যারা ইবতেদায়ী প্রধান শিক্ষক তারা বেতন পান 3500 টাকা, এবং যারা সাধারণ শিক্ষক তারা বেতন পান 3300 টাকায়। এর বাইরে যে 10,500-এর বেশি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কেউ সরকারের বেতন সুবিধা কেউ কোনোটাই পাননি। সুতরাং এই দাবি তাদের আজকের না, প্রায় 39 বছর ধরে তারা এই দাবি জানিয়ে আসছেন। এমনকি তাদের যারা শিক্ষার্থী আছে তারাও কিন্তু সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে 2022 সাল পর্যন্ত তাদের কিছু শিক্ষার্থী উপবৃত্তি যেটি পেতেন সেটি 2022 সাল থেকে বন্ধ হয়ে যায়। 2026 সালে জানুয়ারি মাস থেকে আবার সেটি সচল থাকার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত তারা পাননি। সুতরাং সার্বিক দিক থেকে বলা যায় যে ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষকরা যে আন্দোলন করছে সেটি আজকে 10 দিন গড়িয়েছে, সেটির এখন পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি তারা একই জায়গাতে অবস্থান করছেন, এবং তারা জাতীয়করণের দাবি পূরণ না হলে তারা জায়গা থেকে ফিরবেন না বলে তারা এমনকি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখান থেকে সবশেষ তথ্য। নাফি, চাকরির জাতীয়করণের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন তৃতীয় দিনের মতো মাদ্রাসা শিক্ষক ইবতেদায়ীরা, এবং সে বিষয়ে জানাতে যুক্ত ছিলেন শাহরুল ইসলাম সাগর। শেষের দিকে শীতকাল, প্রকৃতির অঙ্গ জুড়ে এখন কুয়াশার পিরান। শীত চাদর সরিয়ে গাছিদের রস, মৌয়ালদের মধু আর চাষিদের সোনা ফলানোর চেষ্টা বাংলার পরতে পরতে। কারণ হেমন্তের উপহারে যদি হয় কৃষাণীর থালা ভরা ভাত, শীত যেন যোগায় সে সাদা ভাতের রসনা। দুর্ভোগকে আপন করে নেয়ার শীত হয়তো পেয়েছে কারো কারো ঠোঁট উল্টানো অনুযোগ, তাতে যেন এর ইঁদুর কিছুই আসে না যায়। প্রকৃতির কাছে মাঘের শীত যেন লজ্জা না ভাঙা এক নববধূর মুখ। মাঘের শীতে উত্তরের অর্থনীতি দেখুন মোকাররম হোসেনের প্রতিবেদনে ছবি তুলেছেন আশিকুর রহমান। শুকনো নদী, বাঁশের সাঁকো, নদীর ওপারে বিছানো সবুজ শাড়ির হলদে পাড়, এপারে খেজুর গাছের উদর থেকে নিঃসৃত রসের ভারী গন্ধ। দিগন্ত জুড়ে কুয়াশার সঙ্গে রোদের কানামাছি খেলা। ভরা মাঘে উত্তর জনপদের মাটি, বায়ু আর শরীরে এখন হিমশীতল পরশ। পৃথিবীকে গভীর ঘুমে আচ্ছন্ন রেখে জেগে থাকে রাত, তারও আড়মোড়া ভাঙে কুয়াশার কোলাহলে। আর একটু ঘুমাতে চাওয়া প্রকৃতিকে জাগিয়ে তোলে বাংলার কৃষাণ, কৃষাণী আর ভূমিপুত্ররা। তারা যেন বলে, আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে। গ্রামের ঘরে ঘরে এখন হেমন্তের উপহার। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গৃহ ভরা সুখ আর মন ভরা সুর নিয়ে চাষিদের বাসন্তী ফসল রোপণের ব্যস্ততা। শীতের আবহের সঙ্গে নিবিড় সম্পর্ক যে ফসলের, সে হাসিতে যেন ভরে উঠেছে কৃষকের জমিন। যার যতটুকু আছে তাই নিয়ে যেন উর্বর মাটিতে সোনা ফলাবার প্রাণপণ চেষ্টা। এজন্যই বুঝি শীতকে বলা হয় পৃথিবীর তীব্রতম ঋতু। প্রবাদ আছে, এক শীত টিকে যাওয়া মানে আরেকটি নতুন জীবন। শীত আসে, শীত যায়, কিন্তু জীবন কি বদলায়? কৃষি জমি আছে যখন, তো কৃষিকাজ করতে হবে। এর মধ্যে আমাদের করার পরে এর মধ্যে আমরা খুব কষ্টে জীবনযাপন করি। বেশি একটা লাভ নাই, সারের দাম তো এতে একটা বেশি পোষায় না, ওতে আর কি করি। আলুর বাজার খারাপ, পেঁয়াজের বাজারও খারাপ, মরিচের বাজারও খারাপ, কাঁচামাল বলতে এখন কিন্তু একটু খারাপের দিকে যাচ্ছে।
পৌষ আর মাঘ জুড়ে হিমেল সন্ধ্যায় উনুনে মচমচে পিঠা হয়ে ওঠে কারো স্বাদ আস্বাদন আর কারো জীবিকার উপলক্ষ। শহর কিংবা গ্রামের মোড়ে মোড়ে ভেসে আসে অভিন্ন ঘ্রাণ। এদিকে শহরবাসীর ব্যাগ ভর্তি সদাই আর ফ্রিজ ভর্তি যে রসনা, তার যোগানো তো এই ধূসর মাঠ থেকেই। আলু, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, লাল শাক, পালং শাক, শালগম, সিম, টমেটো, পেঁয়াজ পাতা, মটরশুঁটি, ধনেপাতা সহ আরও কত কি। কৃষক ভাইদের জন্য কিন্তু এটা দারুণ একটা সময়। হেমন্তের শেষে যে একদম শীতের যে আগমন, এই আগমনের মাঝামাঝি সময় তারা যে ফসলগুলো বাজারে নিয়ে আসে তারা খুব ভালো একটা দাম পায়। তো এটা শীতের একটা আশীর্বাদ আমি বলতে পারি। তবে কৃষি উৎপাদনের পর শস্য সংরক্ষণ, বিপণন সহ সকল আয়োজনেই গুরুত্বহীন এ মাটির স্বজনরা। কেবল কোনো রকমে খেয়ে পড়ে দিনানিপাতেই তাদের সন্তুষ্টির ঢেকুর। শীতের অর্থনীতি তাদের খেরো খাতায় কতটা স্বাস্থ্যবান? এই শীতের ভিতরেও যে সমস্ত খাদ্যশস্য আমরা উৎপাদন করি সেগুলো বাংলাদেশের মানুষের জীবন জীবিকা নির্বাহের জন্য অনেক বড় সহায়ক হয়ে থাকে সারা বছরের জন্য। ভালো উৎপাদন করা, বেশি উৎপাদন করা কি অপরাধ? মানে যে অপরাধে ভুগছে আমাদের ফুলকপি চাষিরা, এটা একটা সেকেন্ড ধাপের প্ল্যান থাকা উচিত, যেটা আমরা এদেরকে এই পরিমাণটাকে আমরা দেশের বাইরে পাঠাবো, রপ্তানি করব, অথবা প্রসেস ইন্ডাস্ট্রিতে দিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের ওভারঅল একটা সুন্দর বাজার ব্যবস্থাপনা গড়ে উঠবে, আবার একটা পরিকল্পনা মাফিক একটা কৃষি তৈরি হবে। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা নিয়ে আসা কবি জীবনানন্দ দাশ তার বাংলা কবিতায় শীতকে করে তুলেছেন উপভোগ্য। বুকের সবটুকু শীতলতা ঢেলে তিনি কবিতার নির্মাণ করেছেন হিমশীতল প্রেমের তোরণ। তার কলমেই বলা যায়, সব পাখি ঘরে আসে, ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। ঠিক যেমন কুয়াশার ঘোমটা দিয়ে মুখোমুখি প্রকৃতি আর শীত। মোকাররম হোসাইন, এখন রংপুর। নাটোরের চলনবিলে বোরো ধান রোপণের ভরা মৌসুমের শুরুতেই সার সংকটে কৃষকরা। এছাড়া তীব্র বিদ্যুতের সংকটে সেচের কাজও বাধাগ্রস্ত হচ্ছে। তবে স্থানীয় কৃষি বিভাগ বলছে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। বিস্তারিত মাহবুব হোসেনের প্রতিবেদনে ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। বিস্তীর্ণ চলনবিল জুড়ে চলছে বোরো ধান রোপণ। তীব্র ঠান্ডা উপেক্ষা করেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শ্রমিকরা কাজ করছে। বোরো ধান চাষে প্রয়োজনীয় সার ইউরিয়া ও ডিএপি, কিন্তু কৃষকরা বাজারে পাচ্ছেন না এ সার। ফলে অনেকেই সার ছাড়াই রোপণ করছেন বোরো ধান। অনেকে সার পেলেও তার জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। সারের দাম বেশি, 1800 টাকা সার পাচ্ছি না। সার ডিলারের মাধ্যমে লিভার গেলে ইউরিয়া লওয়া লাগবি, তার টিএসপি নাই, পটাশ নাই। চলন বিলে সারের প্রচুর ক্রাইসিস। সার সরকারিভাবে সার দিচ্ছে না তেমনভাবে। সারের যে ডিলারগুলো আছে এরা ভাগ করে করে সার দিচ্ছে, যে 5 বস্তা ইউরিয়া নেন, 1 বস্তা পটাশ নেন, 2 বস্তা ওই ডিএপি নেন, এইভাবে সার দিচ্ছে। চলন বিলে সেচের জন্য ব্যবহার হয় বিদ্যুৎ চালিত সেচ পাম্প, কিন্তু চলতি মৌসুমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না থাকায় সেচ কার্যক্রমও ব্যাহত হচ্ছে। সকালে কারেন্ট যাচ্ছে, এই আপ ডাউন করতেছে, কিন্তু কারেন্ট ঠিক মতো আমরা পাচ্ছি না। আবাতে মনে কর সেচ যদি না দিতে পারি তাহলে ধান ক্ষতি হয়ে যাবে না। চলতি বছরে নাটোরে প্রায় 70,000 হেক্টর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুধু চলন বিলের সিংড়া উপজেলাতে বোরো ধান রোপণ হবে প্রায় 37,000 হেক্টর জমিতে। তবে স্থানীয় কৃষি বিভাগের দাবি, জেলায় পর্যাপ্ত সারের মজুত রয়েছে। সেচ ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়। কেউ কৃত্রিম সংকট তৈরি করে যাতে অরাজকতা তৈরি করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কৃষিকাজে বিশেষ করে বোরো মৌসুমে সেচ কাজে যাতে কোনো বিদ্যুৎ বিভ্রাট না ঘটে, এই জন্য আমরা সজাগ আছি। কোনো যদি অভিযোগ পাই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। পুরো চলনবিল জুড়ে এভাবেই বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। পাশাপাশি মৌসুমের শুরুতেই কৃষকরা সারের তীব্র সংকটে ভুগছেন। সে সাথে শুরুতেই দেখা দিয়েছে বিদ্যুতের সংকট। কৃষকরা বলছে, এই বিদ্যুৎ এবং সার সংকট সমাধান করা না গেলে আগামী দিনে বড় উৎপাদনে বেশ বেগ পেতে হবে তাদের। সে সাথে এবছরই সারের দাম বেশি হওয়ার কারণে কৃষকদের যে উৎপাদন খরচ সেটি দ্বিগুণ হয়েছে। কৃষকরা বলছে, এই সার সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মাহবুব হোসেন, এখন নাটোর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রায় 5 বছর পর বন্ধ থাকার পর
সরাসরি আবারও ফ্লাইট চালু হচ্ছে ভারত চীন। আসন্ন গ্রীষ্মে থেকে তিব্বতে কৈলাস মানস সরোবর তীর্থযাত্রাও ফের শুরু হবে। বেজিংয়ে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে দুদিনের বৈঠকে সোমবার আসে এই সিদ্ধান্ত। বিদ্যমান চুক্তির আওতায় কৈলাস মানস সরোবর তীর্থযাত্রা আয়োজনের কর্মকৌশল নিয়ে আলোচনা করে দুই পক্ষ। এর আগে গেল অক্টোবরে কাজাখস্তানে সাইডলাইনে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রতিবেশী দুই চিরবৈরী দেশ দুটির সম্পর্ক উন্নয়নে সম্মত হন। তারই অংশ হিসেবে কৈলাস মানস সরোবর তীর্থযাত্রা পুনরায় চালু হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। 2020 সালের শুরুতে করোনা ভাইরাস মহামারী ও লকডাউনের জেরে এই তীর্থযাত্রা ও দুই দেশের ফ্লাইট স্থগিত হয়। সীমান্তে দুই দেশের সেনাদের প্রাণঘাতী সহিংসতার ঘটনায় মহামারীর পরও যোগাযোগ আর স্বাভাবিক হয়নি এতদিন। ইসরায়েলের কারাগারে বন্দী আছেন প্রায় 14,000 ফিলিস্তিনি, যাদের মধ্যে শিশুর সংখ্যা 3 শতাধিক। সামরিক আদালতে বিচারের কারণে অনেকেই বঞ্চিত মানবাধিকার থেকে। বিশেষজ্ঞদের দাবি, দখলকৃত ভূখণ্ডে আধিপত্য প্রতিষ্ঠা করতে প্রতি বছর বিপুল সংখ্যক শিশুকে গ্রেপ্তার করে ইসরায়েল। নাফি আরমান মননের প্রতিবেদনে বিস্তারিত। 19 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে গাজা যুদ্ধবিরতি চুক্তি। 3 দেশের মধ্যস্থতায় এই চুক্তিতে ঘরে ফিরেছেন কমপক্ষে 290 কারাবন্দী ফিলিস্তিনি, যার মধ্যে অপ্রাপ্তবয়স্কের সংখ্যা 23 জন। ইসরায়েলের কারাগারে এখনও বন্দী প্রায় 14,000 ফিলিস্তিনি, যার মধ্যে রাজনৈতিক বন্দীর সংখ্যা 10,400 জন। কোনো অভিযোগ ছাড়াই বছরের পর বছর ধরে বন্দী আছেন বাকিরা। মোট কারাবন্দীর মধ্যে 3 শতাধিকই অপ্রাপ্তবয়স্ক, নারীর সংখ্যা 88 জন। কেন অপ্রাপ্তবয়স্ক ফিলিস্তিনিদের কারাবন্দী করছে ইসরায়েল, এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির তথ্য বলছে, 2016 সালে পার্লামেন্টে নতুন আইন পাশ করে নেতানিয়াহু নেতৃত্বাধীন সরকার, যেখানে উল্লেখ করা হয় হত্যা ও হত্যাচেষ্টা সহ পাথর ছোড়া, এমনকি ইসরায়েলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার অপরাধেও দণ্ডিত করা যাবে অনূর্ধ্ব 12 বছরের শিশুদের। আগের আইনে শিশু গ্রেপ্তারের বয়সসীমা ছিল কমপক্ষে 14 বছর। বিশেষজ্ঞরা বলছেন, ফিলিস্তিনিদের দখলকৃত ভূখণ্ডে আধিপত্য প্রতিষ্ঠা করতেই প্রতি বছর বিপুল সংখ্যক শিশুকে গ্রেপ্তার করে ইসরায়েল। Israel is using arresting Palestinians in general as a tool to suppress and control people who are living under its occupation, regardless whether the detainees are children or adults. সিভিল কোর্ট ও মিলিটারি কোর্ট, এই দ্বৈত আইনি ব্যবস্থা বিদ্যমান ইসরায়েলে। দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে গ্রেপ্তারকৃতদের বিচার চলে সামরিক আদালতে, যেখানে ভূলণ্ঠিত হয় সকল মানবাধিকার। পরিকল্পিত এই বিচারহীনতার কারণে অনেক ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারে বন্দী আছেন কয়েক দশক ধরে। 6 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে 26 ইসরায়েলি জিম্মির বিপরীতে মুক্তি দেওয়া হয়েছে কয়েকশো ফিলিস্তিনি কারাবন্দীকে। পরবর্তী বিনিময় অনুষ্ঠিত হবে আগামী শনিবার। ফিলিস্তিনিদের আশা, চুক্তি কার্যকরের মাধ্যমে ধ্বংসাত্মক যুদ্ধ স্থায়ীভাবে অবসান হবে। নাফি আরমান মনন, এখন বিশ্ব। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা, সমাধান অর্থ মন্ত্রণালয়ের হাতে, বললেন রেল উপদেষ্টা। এখন এখানে এসে শুনি যে ট্রেন বন্ধ, আমরা তো রাত্রের খবরও আমরা জানি নাই। অনলাইনে টিকিট কেটেছি, টাকা ফেরত পাবো কি পাবো না, বিশ্বাসযোগ্য কোনো কিছু না। এটা কয়েকবার বলছি, আমরা তাদের প্রতি আর আস্থা রাখার সুযোগ নেই। খুলনায় তৃতীয় দিনের মতো ট্যাঙ্ক লরি শ্রমিকদের কর্মবিরতি, 16 জেলায় জ্বালানি সরবরাহ বন্ধ, সংকটে পরিবহন খাত। দুপুরের মধ্যেই চাকরি জাতীয়করণের ঘোষণা চান ইত্তেদায়ী শিক্ষকরা, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এবং ওমরা ও ভ্রমণ ভিসায় মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করায় বিপাকে হজ এজেন্সি, পর্যাপ্ত মজুদের দাবি ধর্ম মন্ত্রণালয়ের। শেষ করছি এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।